আমার দার্জিলিং জায়েন্টের ফলন দেখুন, যেমন তার আকর্ষণীয় আকার তেমনই সংখ্যায় প্রচুর এবং সেই সঙ্গে কঠিন মিষ্টতা। আমরা বাজার থেকে যে সমস্ত কমলালেবু কিনে এনে খাই, আমার বাগানে ফলানো এই লেবুর মিষ্টতা তার থেকে অনেক বেশি। তো দর্শক, এত পারফেক্ট, এত সুস্বাদু কমলা লেবু আমি কিভাবে ফলিয়েছি, কখন কি যত্ন করেছি, আপনারা যদি ফলাতে চান কিভাবে তার পরিচর্যা সারবেন, আজকের এই ভিডিওতে থাকবে এই সমস্ত নিয়ে বিস্তারিত আলোচনা। মাসটি হচ্ছে ডিসেম্বর মাস। এখন থেকে যদি আপনারা পরিচর্যা সঠিকভাবে সারতে পারেন, এমন আকর্ষণীয় ফলন আপনাদের বাগানো হবে। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করি, যেন কোনো কিছু মিস না হয়ে যায়। নমস্কার দর্শক, আজকের ভিডিওতে থাকবে দার্জিলিং কমলা লেবু চাষ করার সম্পূর্ণ টিপস। ডিসেম্বর থেকে আমরা কিভাবে তার পরিচর্যা স্টার্ট করব, কারণ এখনও গাছে ফুল আসেনি, কিছুদিন পরে ফুল আসবে। তাই ফুল আসার আগে আমাদের পরিচর্যা কি হবে এবং ফুল চলে এলে কিভাবে আমরা ফাইনাল পরিচর্যা শুরু করব। তো আসুন ভিডিওটি কন্টিনিউ করি। অন্যান্য মালটা মোসাম্বির মতো দার্জিলিং জায়েন্টের খুব আগে আগে ফুল আসে না। দার্জিলিং জায়েন্টের ফুল আস্তে আস্তে মোটামুটি জানুয়ারির লাস্ট এবং ফেব্রুয়ারির প্রথম ধরে যায়। যেমন এই মালটা গাছগুলো, এগুলো কিন্তু এখনই ফুল চলে আসবে। এই মোটামুটি ধরুন ডিসেম্বরের লাস্ট, জানুয়ারির ফার্স্ট ফুল চলে আসবে। দার্জিলিং কমলালেবু তা নয়। তাই এখন থেকে আমাদের ওয়াটার মেনটেন্স করতে হবে, পাতা ঝরাতে হবে। কিছু কিছু গাছে এখনও পুরনো ফল রয়েছে, আমাদের কিন্তু সে সমস্ত ফল হারভেস্ট করতে হবে এবং ফল হারভেস্ট করার সময় ফলের বোটা সমেত সামান্য একটু ডাল কেটে দিতে হবে। এতে সামান্য একটু প্রুনিং হয়ে যাবে। তারপর বেশি পরিমাণে যেমন ফুল আসবে এবং বেশি পরিমাণে কিন্তু ফলন হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো চলুন আগে আমার এই ফলগুলো হারভেস্ট করে নিই। এক নম্বর হচ্ছে, ফল হারভেস্ট করার সঙ্গে সঙ্গে গাছ নিয়ে আসতে হবে ডাইরেক্ট সানলাইটে। কোনোভাবেই গাছ আর ছায়াতে রাখা যাবে না। ছায়াতে রাখলে ফুল কম আসবে, ফলন কম হবে। সম্পূর্ণ গাছে আমাদের এখন কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করতে হবে। ছত্রাকনাশক হিসেবে কিন্তু আমরা একটু ভালো মানের ছত্রাকনাশক স্প্রে করব। আমি স্প্রে করি এমিস্টার টপ। আর কীটনাশক হিসাবে আপনারা জৈব অজৈব যে কোনোটা স্প্রে করতে পারেন, কারণ এখন যদি কীটের বাসা দু চারটে থেকেও যায়, পাতা ঝরার সঙ্গে সঙ্গে তারাও কিন্তু ঝরে যাবে। তারপরও কীটনাশক স্প্রে করতে হবে গাছকে রোগমুক্ত করার জন্য। তো কীটনাশক হিসেবে আমি প্রফিনাফস সাইবারমেট্রিন গ্রুপের কীটনাশক ব্যবহার করব, যেমন প্রোফেক্ট সুপার। আপনারা কি করবেন, প্রথম ডোজটি ব্যবহার করবেন কীটনাশক 1 লিটার জলে 2 ml, আর তার ঠিক 2 দিন পরে এমিস্টার টপ বা কপারযুক্ত ছত্রাকনাশক স্প্রে করে দেবেন। যদি গাছে ক্যাঙ্কার ট্যাঙ্কার সমস্যা থাকে, ডাইব্যাক্টের ন্যূনতম ভয় থাকে, সেসব সেরে যাবে, গাছ আমাদের ঝকঝকে হয়ে আসবে। 3 নম্বর হচ্ছে, গাছে আমরা একটি বিশেষ খাবার স্প্রে করে দিব। সেই খাবারটির নাম বুস্টার ফার্টিলাইজার। দর্শক, সেখানে থাকবে মোবুমিন পাউডার 1.5 গ্রাম, বোরন 1.5 গ্রাম এবং 05234 2 গ্রাম। 1.5 থেকে 2 লিটার জলে উপাদানগুলো ভালো করে মিশিয়ে গাছে আমি এখনই স্প্রে করে দেব। আবার ঠিক 15 দিন পর আরেকবার স্প্রে করে দেবো। 2বার কিন্তু স্প্রে করব। এটি এই জন্য স্প্রে করব, গাছ থেকে আমি ফল তুলেছি, গাছ কিছুটা ভারমুক্ত হয়েছে, ঠিকই আছে, কিন্তু বিগত মোটামুটি 15 দিন 1 মাস ধরে কিন্তু খাবার দিইনি। সামনে আসছে পাতা ঝরার সময়, তারপর আবার ডরমেন্সির পর নতুন করে ফুল নিয়ে আসবে। এই যে মাঝখানে যে গাছকে একটা এনার্জি দেওয়া, সেই ব্যাপারটি কিন্তু কমপ্লিট করবে আমাদের এই ধরনের খাবার। বহু ক্ষেত্রে গাছে পটাশিয়ামের ডিফিসিয়েন্সি দেখা যায়, তখন ফুল এলেও সে সমস্ত ফুল পরিণত হয় না। তারপর আপনার এই ম্যাগনেসিয়ামের ডিফিসিয়েন্সি দেখা যায়, সালফারের ডিফিসিয়েন্সি দেখা যায়, পাতা কিছুটা ক্লোরোসিসে আক্রান্ত হয়, বোরন জিঙ্কের ঘাটতিতে অপরিণত ফলন হতে পারে। যেন সেসব না হয়, আমরা একটি মিশ্র খাবার তৈরি করে গাছে স্প্রে করে দেব। মনে রাখবেন, টবের মাটিতে কিন্তু ব্যবহার করছি না, গাছে স্প্রে করব।
4 নম্বর হচ্ছে গাছে এখন ওয়াটার স্ট্রেস চলবে, মানে পাতা ঝরানোর পালা। গাছের পাতা যখন ঝরে এমন গাছের নিচে একদম বিছিয়ে পড়ে থাকবে, তখনই বুঝতে পারবেন পরিচর্যা সঠিক হচ্ছে, গাছ কিন্তু ফুল নিয়ে আসবে। টবের মাটিতে জল দেওয়া একদম কমিয়ে দিন, যেন পাতাগুলো এমন হলুদ হয়ে ঝরতে পারে। অন্যান্য লেবু গাছ যেখানে 20 বা 40% পাতা ঝরিয়ে দেয়, দার্জিলিং জায়ান্ট সেখানে কিন্তু 60 থেকে 70% পাতা ঝরিয়ে দেয়। তাই পাতা ঝরানোটা কিন্তু বড় একটি ফ্যাক্টর। 5 নম্বরে হচ্ছে এবার ফুল নিয়ে আসতে হবে গাছে। সেটা হচ্ছে ডিসেম্বর মাসের লাস্ট, জানুয়ারির ফার্স্ট উইকের মধ্যে কিন্তু আমাদের ভালো মানের ওষুধ গাছে স্প্রে করতে হবে। এটি হচ্ছে একটি পিজিআর, আমার হাতে এটি রয়েছে, আপনাদের এটি স্প্রে করতে হবে তেমন কোনো কথা নেই। আপনারা মিরাকুলান স্প্রে করতে পারেন, প্যানোফিক্স স্প্রে করতে পারেন, বা বুস্টার 2 স্প্রে করতে পারেন। যেটি করেন জানুয়ারি মাসের ফার্স্ট উইকের মধ্যে করে দেবেন। যদি বুস্টার 2 স্প্রে করেন 1 লিটার জলে 1 ফোঁটা, মিরাকুলান হলে 1.5 ml, আর প্যানোফিক্স যদি হয় সেক্ষেত্রে আপনারা 7 থেকে 8 ফোঁটা করতে পারেন। যারা অন্য ধরনের কোনো পিজিআর ব্যবহার করার পরিকল্পনায় রয়েছেন তারা সেটিও করতে পারেন। তবে 10 দিনের বা 15 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার স্প্রে করবেন। আমরা যখন পিজিআর স্প্রে করব, একটি জিনিস অবশ্যই ধ্যান দেব, সেটা হচ্ছে স্টিকার বা আঠা মিশিয়ে তারপর ওষুধটি গুলে স্প্রে করব, বা অল্প একটু শ্যাম্পু জলের মধ্যে মিশিয়ে তারপর পিজিআর মিশিয়ে সেখানে স্প্রে করব। তার কারণ গাছের যখন বেশিরভাগ পাতাই ঝরে যাবে, তখন ওষুধ বা পিজিআর স্প্রে করলে সেটি কিন্তু গাছের চটকরে ধরবে না। আঠা বা স্টিকার মিশিয়ে যদি আমরা স্প্রে করি অনেকটাই ধরবে, তার কার্যক্ষমতা বেড়ে যাবে। পিজিআর ব্যবহার করার 7 দিনের মধ্যে কিন্তু আমাদের কীটনাশক এবং ছত্রাকনাশক গাছে আবার স্প্রে করতে হবে। এটি এই জন্য স্প্রে করতে হবে, সময়টি চলে আসতেছে জানুয়ারির মাঝামাঝি, আর এই সময় কিন্তু গাছ প্রস্তুতি নিচ্ছে ফুল নিয়ে আসার জন্য। সেই সঙ্গে কিন্তু নতুন কচি পাতা গজানোর জন্য, সেই সঙ্গে আক্রমণ করবে চোষক পোকা এবং নানাবিধ কীট। বিশেষ করে বিভিন্ন প্রকার স্মাইট বা আদার যে পোকাগুলো, তারা কিন্তু সদ্য আসা ফুলকে এবং পাতাকে নষ্ট করে দেবে। তো এদের দমন করার জন্য, ফুলকে সুস্থ সতেজ রাখার জন্য কিন্তু প্রথম থেকে আমাদের কীটনাশক ব্যবহার করতে হবে, এবং ছত্রাকও যেন সে সমস্ত ক্ষতি না করতে পারে ছত্রাকনাশক স্প্রে করতে হবে। তাহলে প্রথম পিজিআর ব্যবহারের 7 দিন পর কীটনাশক, সেকেন্ড ডোজ পিজিআর ব্যবহার করার 7 দিন পরও আবার কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করে দিব আমরা। তারপর দেখুন 6 নম্বর ম্যাজিক, গাছ ভর্তি ফুল। যারা ভাবেন যে দার্জিলিং জায়ান্টের ফলন আমাদের এখানে কি করে হবে, বা দার্জিলিং কমলা লেবু আমাদের সমতলে সম্ভব নয়, তারা ফুল দেখুন, গাছের কোয়ালিটি দেখুন। এমন একটি ডাল নেই, এমন একটি শাখা নেই যে আমার এখানে ফুল হয়নি। ফুলে অকাল বসন্ত হয়ে গিয়েছে আমার বাগানে। 7 নম্বর হচ্ছে ফুল আসার আগে আমরা কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করেছি। ফুলগুলো আসার সঙ্গে সঙ্গে কিন্তু সেই ফুলের উপর আরেকবার কীটনাশক স্প্রে করব। এক্ষেত্রে মনে রাখবেন ফুল ফুটার আগে কীটনাশক স্প্রে করতে হবে। ফুল ফুটার আগে যদি আপনারা কীটনাশক স্প্রে করেন, তার ডোজটি অন্য সময় যা হবে তার অর্ধেক হবে। প্রপিনাফস সাইপারমেট্রিন গ্রুপের যদি কীটনাশক ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে 1 লিটার জলে মাত্র 1 ml ব্যবহার করব। নিম তেল ব্যবহার করলেও ডোজ অর্ধেক হবে। টাবগড় রোগার ব্যবহার করলেও 1 লিটার জলে 1 ml করে ব্যবহার করতে হবে। মনে রাখবেন ব্যবহার করতেই হবে, নয়তো এই সমস্ত ফুল আবার যেমন গাছ রাঙিয়ে এসেছে তেমন আবার গাছের তলা বিছিয়ে পড়ে থাকবে। তাই ফুল ঝরতে দেওয়া যাবে না। কীটনাশক ছত্রাকনাশক ব্যবহার করে গাছকে রাখতে হবে স্ট্রং। আর ছত্রাকনাশক হিসেবে কিন্তু আমরা এইবার অ্যান্ট্রাকোল ব্যবহার করব, 1 লিটার জলে মাত্র 1.5 গ্রাম। 8 নম্বরে হচ্ছে টবের মাটিতে দিতে হবে সেই বুস্টার ফার্টিলাইজার, যে ফার্টিলাইজার আমরা গাছে স্প্রে করেছিলাম কিছুদিন আগে। 1 থেকে 1.5 লিটার জল নিব, সেখানে 2 থেকে 3 গ্রাম, মাত্র 2 থেকে 3 গ্রাম 05234 নেব, সঙ্গে বোরন নেব 2 গ্রাম, এবং মোবোমিন পাউডার নিব 2 গ্রাম। 1.5 লিটার জল বা 2 লিটার জলেই ধরুন, গুলে ভালো করে টরমারিতে ঢেলে দিব। যারা ফুল অর্গানিকভাবে এই সারটি ব্যবহার করতে চান, তারা সর্ষের খোল নেবেন মোটামুটি 10 থেকে 15 গ্রাম,
আধা মুঠি পেঁয়াজের খোসা, 1 মুঠি কলার খোসা 7 দিন ভালো করে পচিয়ে 5 থেকে 7 গুণ সাধারণ জল মিশিয়ে টরমাটিতে দিয়ে দিন। অর্গানিক চাষিরা এই খাবারটি প্রতি 10 দিনে একবার করে দিয়ে যাবেন। রাসায়নিক চাষিরা এটি 15 দিনে একবার করে দিয়ে যাবেন। 9 নম্বর হচ্ছে ফুটন্ত ফুলে বা ফুল আসার পর আমাদের ব্যবহার করতে হবে ভালো মানের একটি অনুখাদ্য। সেক্ষেত্রে আপনি মোবোমিন ব্যবহার করতে পারেন 2 বার। তবে এই যে ফুলগুলো রয়েছে না, এরা খুব পুষ্ট থাকবে, ফুলের ভালো পলিনেশন হবে, সহজেই কিন্তু গুটি সেট হতে শুরু করবে। 10 নম্বরে হচ্ছে ফুল দেখার সঙ্গে সঙ্গে টবের মাটি কিন্তু আমরা মশার ভাব রেখে দিব, মানে একটু ভিজে ভিজে ভাব থাকবে, যেন ফুলগুলো পুষ্টির অভাবে আবার না ঝরে যায়। আগে আমরা ওয়াটার স্টেজ দিয়েছি, গাছকে কষ্টের মধ্যে রেখেছি, গাছ ফুল নিয়ে এসেছে, এবার তাকে যথেষ্ট পরিমাণে ওয়াটার সোর্স দিয়ে অনেকটা সুস্থ রাখতে হবে। প্রতিটা লেবু গাছ ফুল আসার পর ওয়াটার স্টেজ বন্ধ, একদম জল দেওয়া শুরু করে দিবেন। দিনে প্রয়োজনে 2 বার জল দেবেন, কিন্তু মাটি যেন 1 ঘন্টার জন্য শুকিয়ে কাঠ না হয়ে যায়। প্রথম ফুলটি দেখার 20 থেকে 25 দিনের মধ্যে কিন্তু আপনারা সামান্য কিছু পটাশিয়াম খাবার টবের মাটিতে ছড়িয়ে দেবেন, খোঁচাতে যাবেন না, টবের মাটিতে ছড়িয়ে দেবেন। এক্ষেত্রে আপনারা লাল পটাশ ব্যবহার করতে পারেন। ধরুন একটি 20 ইঞ্চি টবের মধ্যে আমার গাছটি রয়েছে, সেক্ষেত্রে আমি 15 গ্রাম লাল পটাশ ব্যবহার করব, সঙ্গে 10-15 গ্রাম ফসফরাসযুক্ত খাদ্য ব্যবহার করে দিব। আর জৈব খাবার হিসেবে আমরা সরষের খোল ব্যবহার করব 10 থেকে 15 গ্রাম, ডিমের খোসা 15 গ্রাম বা 20 গ্রাম, আর 1 মুঠি বা 2 মুঠি গোবর সার ব্যবহার করে দিব। সঙ্গে জৈব দানা অনুখাদ্য ব্যবহার করব 10 গ্রাম। এই খাবারটি কিন্তু ছড়িয়ে দিব। কঠিন খাবার প্রতি মাসে 1 বার করে, তরল খাবার মাসে 2 বার করে কন্টিনিউ চালাতে হবে 4 থেকে 5 মাস পর্যন্ত। আর তারপরেই কিন্তু আমার গাছে এতগুলো ফল দাঁড়িয়েছে। দেখুন ফলের সাইজ, ফলের সংখ্যা গুনুন। অনেকের মনে কনফিউজ থাকতে পারে যে এত পরিচর্যা করার পরও তো ফল দাঁড়ায় না। কিন্তু দর্শক, পারফেক্ট টাইমে পারফেক্ট পরিচর্যা করলে ফল অবশ্যই দাঁড়াবে। আমার দাঁড়িয়েছে, আপনাদেরও দাঁড়াবে। ফলগুলো যখন এই পর্যায়ে চলে যাবে, অনেকটাই বড় হয়ে যাবে, তখন কিন্তু রোদের তাপও বাড়তে থাকবে। এপ্রিল মে মাস রোদের তাপ কিন্তু প্রচণ্ড, তখন কিন্তু সানবার্ন দেখা যায়। সানবার্নের কারণেও কিন্তু অনেক ফল ঝরে যায় বা পুষ্টির অভাবও ঝরে যায়। আমরা কন্টিনিউ খাদ্য ব্যবহার করে গেলে পুষ্টির অভাব হবে না, ফল ঝরবে না। আর প্রতি 15 দিনে 20 দিনে মাসে 1 বার করে ছত্রাকনাশক কীটনাশক তখনও কিন্তু স্প্রে চলবে, যেন কীটের আক্রমণে নষ্ট না হয়। সানবার্ন যদি হয়, সেক্ষেত্রে আপনারা 50% গ্রিন নেট গাছের উপর টাঙিয়ে দিতে পারেন, এতে সানবার্ন কমবে। সপ্তাহে অন্তত পক্ষে 2 দিন ঠান্ডা জল বিকেলবেলা গাছে স্প্রে করে দেবেন বা সকালবেলা গাছে স্প্রে করে দেবেন, এতে সানবার্নের ফল ঝরার প্রবণতা অনেক কমে যাবে। আমি দেখুন গাছে ঠান্ডা জল স্প্রে করে রেখেছি। ফল যত বড় হতে শুরু করবে, খাদ্যের ব্যবহারও কিন্তু তত বাড়তে শুরু করবে। প্রথমে আমরা খাবার ব্যবহার করছি মাসে 1 বার কঠিন খাবার, তরল খাবার 15 দিনে। এবার তরল খাবার ব্যবহার করব 10 দিনে বা 8 দিনে 1 বার করে। কঠিন খাবার সেই মাসে 1 বারই দিয়ে যাব। কঠিন খাবার উপাদানগুলো একটু বাড়বে। যেখানে আমরা 1 মুঠি বা 2 মুঠো গোবর সার ব্যবহার করছি, সেখানে 3 থেকে 4 মুঠি ব্যবহার করব। সঙ্গে হাড় গরু অ্যাড হবে, শিং চাষা অ্যাড হবে। যদি পাতাতে ক্লোরোসিসের আক্রমণ দেখেন, আপনারা এপসম সল্ট অল্প একটু ব্যবহার করতে পারবেন। সালফার জাতীয় খাদ্য অল্প ব্যবহার করতে পারবেন। ডিমের খোসার পরিমাণ আরেকটু বাড়িয়ে নেবেন। সর্ষের খোল 15 থেকে 20 গ্রাম করে নেবেন, প্রতি মাসে দিয়ে যান। আর টবের মাটি কিন্তু মশার ভাব ধরে রাখবেন, কোনোভাবে মশার ভাব যেন না হারায়। এখন দেখতে পাচ্ছেন অক্টোবর মাসের অবস্থা। আমার দার্জিলিং কমলালেবুর সাইজগুলো আগে দেখুন, আর সংখ্যাগুলো একবার দেখুন। অসম্ভব আকার, অসম্ভব সংখ্যায় কিন্তু গাছে ধরে আছে। গাছের বয়সই মাত্র 3 বৎসর। একটি 3 বৎসরের গাছে কতগুলো ফল হয়েছে দেখুন। আর এটি হয়েছে যে পরিচর্যাগুলো এতক্ষণে ডিসকাস করলাম, সেই পরিচর্যায়, এর থেকে ভিন্ন কিছু নয়। ভিডিওটি শেষ করার আগে একটি টিপস দিব, সেটি হচ্ছে বহু ক্ষেত্রে কিন্তু কমলালেবু ফেটে যায়, বহু ক্ষেত্রে শুকিয়ে যায়,
রস কম হয়, সেসব আমাদের কিছু পরিচর্যার ভুলে হয়, প্রজাতির ভুলে হয়। দার্জিলিং জায়ান্টে তেমন সমস্যা আসে না, মাঝে মধ্যে একটু দাগ চলে আসে, সেগুলো ওই পাখিটাকিতে একটু সমস্যা করে। সঠিকভাবে ছত্রাকনাশক ব্যবহার করলে হয়তো সেসবও আসবে না। আর কমলা লেবুর গায়ে কিন্তু একটু পচনযুক্ত সমস্যা যদি কখনো লক্ষ্য করেন, ক্যালসিয়ামযুক্ত খাবারটি কিন্তু ভালো করে দেবেন। ক্যালসিয়াম নাইট্রেট গাছে স্প্রে করতে পারবেন, মাসে একবার করে 2-3 বার স্প্রে করলেও হয়। ডিমের খোসা খাবারের সঙ্গে মিশিয়ে ব্যবহার করলেও সেই সমস্ত সমস্যা আসে না। আর বোরন জাতীয় খাবার আপনারা গাছে স্প্রে করবেন প্রতি মাসে। প্রথমে তো 15 দিনে 2-3 বার করে দেবেন, তারপর থেকে প্রতি মাসে এক অনুখাদ্য মৌমিন এবং বোরন একত্রে গাছে স্প্রে করে যান। আপনাদের একটি কমলা লেবু গাছ থেকে ঝরবে না, একটি কমলা লেবুর আকার আয়তন কোনোভাবে খারাপ হবে না। আমার যেমন ফলন হয়েছে আপনাদেরও তেমন ফলন হবে। তো ধন্যবাদ দর্শক। কমলা চাষ সম্বন্ধিতেও আরও ভিডিও চ্যানেল রয়েছে, সেসব অবশ্যই দেখে নেবেন। আর ডিসেম্বর মাস থেকে যদি আপনারা এই স্টেপগুলো সঠিকভাবে ফলো করতে পারেন, আপনাদের প্রতিটা গাছে ভালো পরিমাণ ফলন হবে, প্রতিটা গাছে এমন আকর্ষণীয় ফলন আপনারা ফলাতে পারবেন। তো ধন্যবাদ দর্শক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।